বাড়ির পেছনের বাগান থেকে রমার চিৎকার শুনে ইন্দিরা রান্নাঘরে জ্বলন্ত উনুনের উপর থেকে গরম মাছের ঝোলের কড়াটা নামাতে নামাতে বলে, ওহো, এই সন্ধেবেলায় রমা বাড়ির পিছনের বাগানে কি করছে? আর এভাবে চিৎকার করছে কেন? অর্ণবটাই বা কি কাণ্ড ঘটিয়ে বসেছে? ওফ বাবারে, পারা যায় না। এই কথা বলে ইন্দিরা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনে বাগানে যেতেই রমার হাতে ধরা হ্যারিকেনের হলুদ আলোয় যা দেখে তা হলো অর্ণব বাড়ির পেছনের বাগানে যে বড় ঝাঁকড়া বেলগাছটা আছে, সেই বেলগাছে একটা মোটা ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আর গলায় দড়ি দেওয়ার জন্য অর্ণবের মুখগহ্বরে ভেতর থেকে জিভটা বেরিয়ে এসেছে এবং জিভ কেটে ঝরঝর করে লাল কালচে রক্ত ঝরে পড়ছে। আর চোখের মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। অর্ণবের নিথর দেহটা বেলগাছের ডালের সঙ্গে ঝুলতে দেখে আর ওর ওই ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে ইন্দিরা বিকট চিৎকার করে ওঠে, এই কথা বলতে বলতে ইন্দিরা অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতে কাকলি জিজ্ঞেস করলো তার বর শুভমকে, ওগো, এত বড় বাড়িটা তুমি কত দাম দিয়ে কিনলে গো? সত্যি কথা বলো তো, নিশ্চয়ই তোমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে বলো এই বাড়িটা কিনতে গিয়ে। ময়নার এই প্রশ্ন শুনে শুভম হেসে জবাব দেয়, না গো ময়না, এই বাড়িটা কিনতে গিয়ে আমার বেশি টাকা খরচা হয়নি। আমার বন্ধু দিলীপ, ওর জন্যই হলো সবকিছু। এই বাড়ির মালিক অনিমেষ বাবুর সঙ্গে দিলীপের খুব ভালো বন্ধুত্ব। আমরা বাড়ি খুঁজছি দেখে দিলীপ আমাকে অনিমেষ বাবুর কাছে পাঠায়। আর আমি দিলীপের নাম বলতে আর আমাদের বন্ধুত্বের কথা বলতেই অনিমেষ বাবুও খুব কম দামে আমার হাতে ওনার এই বাড়িটা তুলে দেয়। বলতে পারো ময়না, আজ দিলীপের জন্যই আমি এত বড় বাড়িটা কম দামে পেয়ে গেছি। ও যদি আজ আমার পাশে না থাকতো তাহলে এত বড় বাড়িটা আজ আমি হয়তো কম দামে হাতে পেতাম না। শুভমের কথা শেষ হতে শুভম ও কাকলির 21 বছরের মেয়ে রাই বলে ওঠে কাকলির উদ্দেশ্যে, মা, ও মা, আমি বাড়ির দোতলাটা দেখে আসবো। একতলাটা কত সুন্দর, দুতলাটা না জানি আরো কত সুন্দর হবে। রাইয়ের কথা শুনে শুভম বাবু হেসে বলে, হ্যাঁ মা, এ তো তোরই বাড়ি, যা দোতলায় যা, গিয়ে দেখে আয়। এতে জিজ্ঞাসা করার কি আছে আমাদের? শুভম বাবুর কথা শুনে রাই যখন একতলার সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিল, হঠাৎ রাইয়ের কানের সামনে কে যেন ভারী পুরুষ কণ্ঠে হিস হিসে গলায় বলে ওঠে রাইয়ের উদ্দেশ্যে, এই মেয়ে, তোর শরীরটা কি সুন্দর দেখতে। তোর শরীরটা আমাকে একবার খুলে দেখা না, আমার খুব ইচ্ছে করছে তোর এই সুন্দর শরীরটা আমাকে দিবি। আমি তোর এই সুন্দর শরীরটাকে কামড়ে কামড়ে খাবো। রাই কানের কাছে এই ধরনের অশ্রাব্য কথাগুলো আসতে সে ভয়ে থমকে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে পড়ে এবং ভয়ে ভয়ে পেছন দিকে ঘাড় ঘুরিয়ে এই দিক ওই দিক তাকিয়ে জিজ্ঞেস করে, কে আমাকে এই কথাগুলো বললো? যে আমাকে এই কথাগুলো বললো, দয়া করে আমার সামনে আসুন বলছি। কিন্তু রাই এই কথাগুলো বলাতে সে দেখলো সে যেন হাওয়ার সঙ্গে কথাগুলো বলছে। তার আশেপাশে কেউ নেই এবং তার কথা শুনে কেউ বেরিয়েও এলো না। রাই তখন নিজের মনের ভুল ভেবে দোতলায় উঠে আসে। উঠে এসে দেখে একতলা থেকে দোতলাটা খুব সুন্দর দেখতে। দোতলার সিঁড়ি দিয়ে উঠতেই সামনে বড় ডাইনিং এর লাগোয়া বড় একটা বারান্দা, আর বারান্দার দুই পাশে দুটো বড় বড় ঘর। সেই ঘর দিয়ে অবশ্য বারান্দায় যাওয়া যায়। রাই ডাইনিং এর লাগোয়া বড় বারান্দাটা দেখে সেই দিকে যায় এবং বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে দেখে বাড়ির পেছনে মস্ত বড় বাগান। সেই বাগানে নানা ধরনের ফুল ও ফলের গাছ। এছাড়া বাগানের পেছনে একটা মাঝারি ধরনের সার বাঁধানো পুকুর। রায় বাড়ির পেছনের বাগানের দিকে তাকিয়ে দেখল বাগানটা বেশ সাজানো গোছানো। বাগানে যেসব ফুল ও ফলের গাছ আছে সেই সব ফুলের গাছগুলোতে নানা ধরনের ফুল ফুটে আছে, আর ফল গাছগুলোতে নানা ধরনের ফল ফলেছে। রায়ের বাড়ির পেছনের বেশ বাগানটা দেখে বেশ পছন্দ হলো। এরপর সে বারান্দা থেকে যেই ঘরে আসতে যাবে, হঠাৎ রায়ের চোখ যায় বাগানের কোনায় একটা ঝাঁকড়া বেল গাছের দিকে। বেল গাছের দিকে রায়ের চোখ যেতেই রাই দেখে ওই বেল গাছের একটা ডালে তার থেকে একটু বড় একটা ছেলে গলায় দড়ি বেঁধে ঝুলছে। কিন্তু ছেলেটা তার থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখ গোল গোল করে হাত নেড়ে নেড়ে ডাকছে, আর রাইকে বলছে,
রাই বারান্দা দিয়ে বাগানে এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দুই হাত মুখে চাপা দিয়ে চিৎকার করে ওঠে। দোতলা থেকে রাইয়ের চিৎকার শুনে রাইয়ের বাবা মা সঙ্গে সঙ্গে দোতলায় ছুটে যায় আর গিয়ে দেখে রাই বারান্দায় দাঁড়িয়ে মুখে হাত চাপা দিয়ে হাঁপাচ্ছে। রাইকে বারান্দায় দাঁড়িয়ে ওইভাবে হাঁপাতে দেখে রাইয়ের মা কাকলি সঙ্গে সঙ্গে রাইয়ের কাছে ছুটে যায়। রাইকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, রাই তোর কি হয়েছে? হ্যাঁ, তুই এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন বারান্দায় দাঁড়িয়ে? রাই তখন কাকলির গলা শুনে ও কাকলির স্পর্শ পেয়ে রাই কাকলিকে জড়িয়ে ধরে আর কাঁদো কাঁদো বেশ ভয়ার্ত গলায় বলে, মা, দেখো বাগানের কোনায় ওই ঝাঁকড়া বড় বেলগাছটা দেখতে পাচ্ছ? ওই যে ওই বেলগাছের ডালে না আমার থেকে একটু বড় একটা ছেলে, একটা বড় ছেলে গলায় দড়ি বেঁধে ঝুলছে আর আমার দিকে তাকিয়ে হাসছে আর ডাকছে। দেখো না, হাত ধরে টেনে কিরম করে ডাকছে, দেখতে পাচ্ছ মা? রাইয়ের মুখে এই কথা শুনে কাকলি আর শুভম বারান্দা দিয়ে বাগানের কোনায় ঝাঁকড়া বেলগাছের দিকে তাকায় ঠিকই, কিন্তু কোনো ছেলেকে গলায় দড়ি দিয়ে ঝুলতে না দেখে কাকলি বলে ওঠে, এই রাই, বেলগাছে কোথায় গলায় দড়ি বেঁধে একটা ছেলে ঝুলছে? কি বলিস? তুই ভালো করে তাকিয়ে দেখ, ওই গাছের ডালে কেউ ঝুলছে না। তুই চোখে নিশ্চয়ই ভুলভাল দেখছিস। কাকলির কথাগুলো রাইয়ের কানে যেতেই সে ধীরে ধীরে চোখ তুলে ভয়ে ভয়ে বেলগাছের দিকে তাকায় ঠিকই, কিন্তু কোনো ছেলেকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে না। এই দৃশ্য দেখে রাই খানিকটা চমকে উঠে বেলগাছের দিকে আঙুল দেখিয়ে বলে, কিন্তু মা, আমি সত্যি বলছি, আমি কিছুক্ষণ আগে বেলগাছে একটা ছেলেকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি, কিন্তু এর মধ্যে ছেলেটা গেলই বা কোথায়? আমি কি তাহলে সত্যি সত্যি চোখে ভুলভাল দেখেছি? রাইয়ের কথা শুনে শুভম বাবু বলে, হ্যাঁ মা, তুই সত্যিকারই চোখে ভুল দেখেছিস। চল নিচে চল, দুপুর হয়ে এসেছে, খুব খিদে পেয়েছে আমার, চল খাবি, চলে এবারে। এই কথা বলে শুভম বাবু রাই আর কাকলিকে নিয়ে নিচে খেতে যায় এবং খাওয়ার সময় রাইয়ের সঙ্গে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। রাই যখন টেবিলে বসে খাচ্ছিল, হঠাৎ তার মনে হলো তার পায়ের পাতায় কে যেন সুরসুরি দিচ্ছে। রাই তখন পোকামাকড় ভেবে বিষয়টা পাত্তা না দিয়ে নিজের মনে খেতে লাগলো ঠিকই, কিন্তু ক্রমশ তার মনে হতে লাগলো কে যেন তার পায়ের পাতায় সুরসুরি দিতে দিতে পায়ের উপরে উঠছে। রাইয়ের এইরকম মনে হতেই সে খাবার টেবিলের নিচের দিকে তাকাতেই যা দেখে তা হলো কিছুক্ষণ আগে বেলগাছের ডালে যে ছেলেটাকে গলায় দড়ি বেঁধে ঝুলতে দেখেছিল, সেই ছেলেটা খাবারের টেবিলের নিচে বসে রাইয়ের সারা পায়ে তার হাতের বড় বড় লম্বা লম্বা কালো কালো নখ দিয়ে সুরসুরি দিচ্ছে। রাই টেবিলের নিচের দিকে তাকাতেই ছেলেটা তার লাল জ্বলন্ত অগ্নিদৃষ্টি দিয়ে রাইয়ের দিকে তাকায় আর হাসতে হাসতে হিস হিসে গলায় রাইকে বলে ওঠে, আমার কাছে আয় না, তোর এই সুন্দর শরীরটা আমাকে দে না, আমি তোর এই সুন্দর শরীরটা কামড়ে কামড়ে খাবো। তোর এই শরীরটা কি সুন্দর দেখতে, দেখলে খালি আমার কামড়ে কামড়ে খেতে ইচ্ছে করে। রাই খাবার টেবিলের নিচে কিছুক্ষণ আগে দেখা বেলগাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকা সেই ছেলেটাকে দেখতে পেয়ে খাবার টেবিল ছেড়ে উঠে চিৎকার করে বলে ওঠে তার মা বাবার উদ্দেশ্যে, মা, বাবা, তোমরা তাড়াতাড়ি দেখো, এই তো ওই ছেলেটা টেবিলের নিচে বসে আমার মাকে কেমন ভাবে সুরসুরি দিচ্ছে, দেখো। রাইকে এইভাবে খাবার টেবিলে চিৎকার করতে দেখে কাকলি বলে ওঠে, এই রাই, তোর কি হলো বলতো? তুই এইভাবে চিৎকার করছিস কেন টেবিলের নিচের দিকে তাকিয়ে? কাকলির প্রশ্ন শুনে রাই কাকলির দিকে তাকিয়ে ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় টেবিলের নিচে হাত দেখিয়ে বলে, মা, তুমি তাকিয়ে দেখো, টেবিলের নিচে ওই ছেলেটা বসে আছে আর আমার পায়ে না সুরসুরি দিতে দিতে বলছে ও নাকি আমাকে কামড়ে কামড়ে খাবে। রাইয়ের মুখ থেকে এই কথা শুনে কাকলি ভুরু কুঁচকে বলে ওঠে, আচ্ছা, তুই কোন ছেলের কথা বলছিস বলতো রাই? ওই তো মা, কিছুক্ষণ আগে বারান্দা দিয়ে বাগানের বেলগাছের ডালে যে ছেলেটাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছিলাম, সেই ছেলেটাই টেবিলের নিচে বসে আছে আর ওর হাতের কালো কালো লম্বা লম্বা নখ দিয়ে আমার সারা পায়ে সুরসুরি দিচ্ছে আর বলছে ও নাকি আমাকে কামড়ে কামড়ে খাবে। তুমি টেবিলের নিচে তাকিয়ে দেখো, ছেলেটা টেবিলের নিচে বসে আছে, তুমি দেখো। রাইয়ের কথাগুলো শুনে কাকলির সঙ্গে সঙ্গে টেবিলের নিচে তাকায়, কিন্তু টেবিলের নিচে কোনো ছেলেকে বসে থাকতে না দেখে এবারে কাকলি বেশ রেগে গিয়ে বলে ওঠে রাইকে, কোথায় কোন ছেলে বসে আছে বলতো টেবিলের নিচে? কেউ তো বসে নেই ওখানে, তুই
করে ভালো করে তাকিয়ে দেখ। কাকলির এই কথা শুনে রাই ভয়ে ভয়ে খাবার টেবিলের নিচের দিকে তাকায় ঠিকই, কিন্তু সেই ছেলেটাকে টেবিলের নিচে আর বসে থাকতে না দেখে অবাক গলায় বলে, আশ্চর্য, এই তো কিছুক্ষণ আগে ছেলেটা টেবিলের নিচে বসেছিল, এরই মধ্যে কোথায় গেল? রাইয়ের এই কথা শুনে কাকলি বলে ওঠে, টেবিলের নিচে কোনো ছেলে বসে নেই, তুই চোখে ভুল দেখেছিস রাই। এবার সেই তখন থেকে তোর এই ন্যাকামো আমি দেখে যাচ্ছি, এবার আর ন্যাকামো না মেরে তাড়াতাড়ি খেয়ে নে তো, আর ভালো লাগছে না আমার, জানিস। কাকলির বকুনি খেয়ে রাই আবার খাওয়া শুরু করে ঠিকই, কিন্তু তার সমানে মনে হতে থাকে তার পেছনে অদৃশ্য কেউ যেন দাঁড়িয়ে আছে, আর তার ঘাড়ের কাছে ঠান্ডা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে, আর সমানে বলছে, এবার খালি তোকে আমি একা পাই, ঠিক কামড়ে কামড়ে খাবো, দেখিস তো, তখন কিচ্ছু করতে পারবি না। রায়ের সঙ্গে এই ঘটনা ঘটার পর আর কোনো ঘটনা ঘটে না। রায় তখন নিজের মনের ভুল ভেবে তার সঙ্গে ঘটা ঘটনাগুলোর কথা ধীরে ধীরে মাথা থেকে সরিয়ে ফেলে। কিন্তু 5 দিন পর রায়ের সঙ্গে আরও একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা ঘটে সন্ধ্যাবেলায়। রায়ের সেই দিন কলেজ ও টিউশন করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা সাড়ে 7টা বেজে যায়। রায় বাড়িতে ঢুকে দেখে মা বাড়িতে নেই, আর বাবাও তখন অফিস থেকে ফেরে। রায় বাড়ি ফাঁকা দেখে বাড়িতে ঢুকে বাড়ির সদর দরজাটা ভালো করে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় নিজের ঘরে চলে যায়, এবং নিজের ঘরে গিয়ে কলেজের ব্যাগটা রেখে আলমারি থেকে একটা রাতের পোশাক বের করে ঘরের লাগোয়া বাথরুমে ঢুকে বাথরুমের দরজাটা আটকে পরনের সব জামা কাপড় অন্তর্বাস খুলে শাওয়ারটা খুলে তার তলায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে রায় যখন স্নান করছিল, হঠাৎ রায়ের সেই সময় মনে হলো তার পেছন দিক থেকে কার যেন দুটো ঠান্ডা বরফের মতো হাত এসে তার স্তন দুটোকে যেন কোঁচলাতে লাগলো, আর কানের সামনে হিস হিসে গলায় বলতে লাগলো, আজ তোর এই সুন্দর শরীরটা আমি পাগিয়ে পেয়েছি, আজ আর কিছুতেই তোকে ছাড়ছি না, তোর পুরো শরীরটা আজ আমি খাবো। রাইয়ের কানে হিস হেসে কথাগুলো ভেসে আসতে সে ভয় চমকে ওঠে। ধীরে ধীরে পেছন দিকে তাকাতেই যা দেখে তাহলে ওই ছেলেটা তার পেছনে দাঁড়িয়ে আছে নগ্ন অবস্থায়, আর তার দিকেই তাকিয়ে হাসছে। তাই পেছন দিকে ছেলেটাকে দাঁড়িয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি কি চান বলুন তো? আপনি আমার পেছনে এসেছেন কেন? আর এইভাবে আমাকে দিনের পর দিন ভয় দেখাচ্ছেন কেন? কি চান আপনি? কি চান? রাইয়ের প্রশ্ন শুনে অশরীরী প্রেত ছেলেটা কোনো রকম উত্তর না দিয়ে একটা বাঁকা হাসি হেসে রাইকে ওই নগ্ন অবস্থায় বাথরুমের দেওয়ালের সঙ্গে চেপে ধরে। রাইয়ের ভিজে সারা নগ্ন শরীর ও স্তন জুড়ে সেই অশরীরী প্রেত ছেলেটা তার শক্ত ঠোঁট বোলাতে শুরু করে, আর মাঝে মাঝে রাইয়ের স্তনে কামড়াতে থাকে। রাই তার নগ্ন ভিজে শরীরে অশরীরী প্রেত ছেলেটার চুম্বন সহ্য করতে না পেরে মাঝে মাঝে উত্তেজিত হয়ে একটা চাপা চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে প্লিজ আপনি ছেড়ে দিন, আমার খুব ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন, প্লিজ। সেই প্রেত ছেলেটা রাইয়ের কোনো কথায় কান না দিয়ে তার কাজ করতে থাকলো। এরপর রাইকে কাকা ছাগলের মতো উত্তেজিত হয়ে ছটফট করতে দেখে সেই প্রেত ছেলেটা তার পুরুষাঙ্গটা রাইয়ের কপনাঙ্গে প্রবেশ করিয়ে রাইকে জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো। আর একটা কান এঁটো করা হাসি হাসতে হাসতে সেই প্রেত ছেলেটা বলতে লাগলো রাইয়ের উদ্দেশ্যে ফ্যাস ফ্যাসে গলায়, আজ আমি শান্ত, আজ আমি পরিতৃপ্ত, তোর এই সুন্দর শরীরটাকে ভোগ করে আমার লালসা আজ মিটেছে। এইবার থেকে তুই শুধু আমার, তুই শুধু আমার। রাই তখন নিজের শরীরের ব্যথা এবং সেই প্রেত ছেলেটার কথাগুলো আর সহ্য করতে না পেরে বাথরুমের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাইকে ওইভাবে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে সেই প্রেত ছেলেটা আবার একটা কান এঁটো করা হাসি হেসে তার শরীরটা কালো ধোঁয়ার মতো কুণ্ডলি বাঁকিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এই রায়, রায়, খেতে আয়, অনেক রাত হয়ে গেল রে। এই রায়, তুই কি আজ খাবি না? কাকলির ডাক কানে ভেসে আসতে রায় তার ক্লান্ত চোখ দুটো ধীরে ধীরে খোলে। কাকলির দিকে ক্লান্ত ঢুলু ঢুলু চোখে তাকিয়ে বিছানা থেকে না উঠে বলে ক্লান্ত বিধ্বস্ত গলায় রায়, মা, আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি বড্ড ক্লান্ত, তুমি আর বাবা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, আমি খাবো না মা,
দয়া করে আমাকে খাওয়ার জন্য জোর করো না মা, তোমরা খেয়ে নাও। রাইয়ের মুখ থেকে এই কথা শুনে কাকুলি রাইয়ের কাছে এসে বসে। রাইয়ের কপালে ও শরীরে হাত দিতে দিতে বলে, আজ তুই খাবি না কেন রে রাই? কি হয়েছে তোর? তোর জ্বর আসছে নাকি? মায়ের মুখে এই প্রশ্ন শুনে রাই কিছুক্ষণ আগে তার সঙ্গে বাথরুমে কি কি ঘটনা ঘটেছে সব কথা চেপে গিয়ে রাই বলে ওঠে, না না মা, আমার জ্বর আসছে না। আসলে আজ কলেজ আর টিউশন একসঙ্গে করেছি তো, তাই সারাদিন ধরে মাথার উপর দিয়ে অনেকটা পড়ার চাপ পড়েছে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে মা। আমি একটু ঘুমোলেই শরীরটা কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবে, দেখো তুমি চিন্তা করো না মা। রাইয়ের এই কথাগুলো শুনে কাকুলি কিচ্ছু বলে না, আর ঘরের আলোটা নিভিয়ে দিয়ে দরজা বন্ধ করে চলে যায়। মা গো, ও বাবা গো, ওটা ওটা ঘরের সিলিংয়ের সঙ্গে কি 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 ঝুলছে গো? হঠাৎ মাঝরাতের দিকে মায়ের চিৎকারের আওয়াজে রাইয়ের ঘুমটা ভেঙে যেতেই সে বিছানা থেকে ছুটে পাশের মা বাবার ঘরে যেতেই দেখে মা সিলিংয়ের দিকে তাকিয়ে হাঁপাচ্ছে, আর বাবা মাকে জল খাওয়ানো আর শান্ত করার চেষ্টা করছে। মাকে সিলিংয়ের দিকে তাকিয়ে ওইভাবে হাঁপাতে দেখে রাই সঙ্গে সঙ্গে মায়ের কাছে যায় আর জিজ্ঞেস করে, মা কি হয়েছে? তুমি এরকম মাঝরাতে এইভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? রাইয়ের কথা কানে যেতেই কাকুলি রাইয়ের দিকে না তাকিয়ে ঘরের সিলিংয়ের দিকে আঙুল দেখিয়ে বেশ ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, জানিস রাই, জানিস আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার কানের সামনে একটা ফিসফিসানি কথার আওয়াজ সমানে ভেসে আসতেই আমার ঘুমটা ভেঙে যায়। আর ঘুমটা ভেঙে যেতেই আমি উঠে বসে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করি যে আমার কানের সামনে কে ফিসফিস করে কথা বলছিল, কিন্তু কাউকে দেখতে না পেয়ে নিজের মনের ভুল ভেবে যেই শুতে যাব হঠাৎ হঠাৎ চোখ যায় ঘরের সিলিংয়ের দিকে। ঘরের সিলিংয়ের দিকে আমার চোখ যেতেই ঘরে জ্বলা হালকা সবুজ নাইট বাল্বের আলোয় দেখি একটা ছেলে উল্টোভাবে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা আর মাথাটা নিচের দিকে ঝুলছে। আর আমার দিকে কেমন একটা অদ্ভুতভাবে তাকিয়ে হাসছে, জানিস জানিস আর ছেলেটা যখন আমার দিকে তাকিয়ে হাসছিল না, ওর ঠোঁটের কোণ থেকে লাল কালচে এসব রক্ত গড়িয়ে পড়ছিল। আর ছেলেটার চোখ দুটোর মনে লাল আগুনের মতো দাও দাও করে চলছিল। আমি ঘরের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে তখনই তোর বাবার উদ্দেশ্যে যে চিৎকার করে ডেকে উঠেছি, অমনি দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝোলা ছেলেটা একটা কালো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে ঘরের খোলা জানলা দিয়ে বেরিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে। মায়ের মুখে এই কথা শুনে রাইয়ের বুকটা ভয়ে ধরাস করে ওঠে, বলে, মা তুমি তো আমার কথা কদিন আগে বিশ্বাসই করছিলে না, এবার নিজের চোখে দেখলে তো একটা ছেলেকে সিলিং থেকে ঝুলতে। মা শোনো আমার কথা, আমার মনে হয় এই বাড়িতে কিছু একটা আছে যা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। রাইয়ের এই কথাগুলো শুনে শুভম বাবু এবারে রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, এই রাত দুপুরে মা মেয়ে তোমরা কি শুরু করেছো বলো তো? এই রাই, যা গিয়ে শুয়ে পড়। তোর মা কি দেখতে কি দেখেছে, তুই ঘুম থেকে উঠে এসে তোর মায়ের কথায় তাল দিচ্ছিস। যা গিয়ে শুয়ে পড়। শুভম বাবুর ধমকে রাই মা বাবার ঘর ছেড়ে নিজের ঘরে চলে যায় এবং নিজের ঘরে ঢুকে যেই রাই বিছানার উপর শুতে যাবে তার চোখটা আপনা আপনি খাটের পাশে রাখা কাঠের আলমারির মাথার উপর চোখ যেতেই রাই বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখে সেই অশরীরী ছেলেটা আলমারির মাথার উপর পা ঝুলিয়ে বসে আছে আর রাইয়ের দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। ওই প্রেত ছেলেটাকে আলমারির মাথার উপর বসে থাকতে দেখে রাই কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি আবার আমার ঘরে এসেছেন এই মাঝরাতে? আপনার কি চাই আমার কাছে? যান, চলে যান বলছি, নাহলে কিন্তু আমি চিৎকার করে মাকে আর বাবাকে ডাকবো। যান বলছি, চলে যান। রাইয়ের কথা শেষ হতেই সেই প্রেত ছেলেটা একটা বিশ্রী হাসি হেসে আলমারির মাথা থেকে রাইয়ের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে, আবার রাইয়ের উপর শারীরিক ও যৌন পাশবিক নির্যাতন শুরু করে। আর অন্যদিকে রাই সেই প্রেত ছেলেটার পাশবিক নির্যাতন নীরবে সহ্য করতে থাকে। সে চিৎকার করে মা বাবাকেও ডাকতে পারে না। নীরবে চোখের জল ফেলতে ফেলতে সেই প্রেত ছেলেটার উদ্দেশ্যে রাই বলে, আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ, আমার শরীরে খুব ব্যথা লাগছে, ছেড়ে দিন প্লিজ। কিন্তু সেই প্রেত ছেলেটা রাইয়ের কোনো কথায় কান না দিয়ে রাইয়ের নরম দুধে আলতা সারা নগ্ন শরীরটা জুড়ে মহা আনন্দে কামড়াতে থাকে আর রাই সেই সব নীরবে সহ্য করতে থাকে। এরপর সেই দিন রাতে রাই আর তার মায়ের সঙ্গে এই ঘটনা ঘটার 2 দিন পর রাইয়ের মা কাকলি একদিন সকালে ছাদে বড়ি দিচ্ছিল
আর রাই কাকলির পাশে বসে পড়াশোনা করছিল। ঠিক সেই সময় রাইদের পাশের বাড়ির প্রতিবেশী শঙ্করী রাই ও কাকলিকে ছাদে দেখতে পেয়ে হেসে বলে ওঠে কাকলির উদ্দেশ্যে, কি গো কাকলি, বড়ি দিচ্ছ নাকি? পাশের বাড়ির ছাদ থেকে শঙ্করীর গলা পেয়ে কাকলি তার দিকে তাকিয়ে হেসে বলে, হ্যাঁ দিদি, এই শীতকাল পড়েছে, বড়ি দিচ্ছি। এরপর শীত চলে গেলে আমার আর বড়ি দেওয়া হবে না। আসলে তোমার দাদা আর আমার মেয়ে এত বড়ি খেতে ভালোবাসে ওরা দুজন, তাই ওদের দুজনের জন্য সারা বছরের বড়ি দিয়ে রাখছি। আচ্ছা শঙ্করী, তুমি বড়ি দাও না? কাকলির প্রশ্ন শুনে শঙ্করী হেসে উঠে বলে, আমার বাড়িতে তোমার মতো কেউ বড়ি খাওয়ার লোক নেই বলে আমি বড়ি টড়ি দিই না। কিন্তু এই যে শীতকালটা পড়েছে, আমার বাড়িতে এই শীতকালে খুব পিঠে পুলি আর পাটি সাপটা হয়। ওই পিঠে পুলি আমার বাড়ির লোক খেতে খুব পছন্দ করে, বুঝলে? তোমাদের একদিন পিঠে খাওয়ার নেমন্তন্ন করব, আসতে হবে কিন্তু কাকলি। শঙ্করীর কথা শুনে কাকলি মৃদু হেসে জবাব দেয়, আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাবো দিদি। এরপর শঙ্করী ও কাকলির মধ্যে এ কথা সে কথার পর শঙ্করী হঠাৎ বলে ওঠে, আচ্ছা কাকলি, তোমরা যে নতুন বাড়িটা কিনে এসেছো, তোমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না তো থাকতে? বা রাইয়ের কোনো অসুবিধা হচ্ছে না তো? শঙ্করীর মুখে এই কথা শুনে রাইয়ের মুখটা সঙ্গে সঙ্গে ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। কাকলি বলে ওঠে, দিদি, আপনি হঠাৎ এই কথা বলছেন? কিছু কি আছে এই বাড়িতে? কাকলির প্রশ্ন শুনে শঙ্করী একবার ছাদের এই দিক ওই দিক তাকিয়ে গলা নিচু করে বলে, আরে কাকলি, তোমাদের আগে যারা এই বাড়িতে এসে থেকেছে তারা নাকি মাঝে মধ্যেই রাইয়ের থেকে একটু বড় একটা কম বয়সী ছেলেকে দেখতে পেত। সেই ছেলেটাকে নাকি তোমাদের বাড়ির পিছনে যে বড় ঝাঁকড়া বেলগাছটা আছে না, সেই বেলগাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলতেও দেখেছে। আবার কখনো কখনো তো ঘরের সিলিং এর সঙ্গে উল্টোভাবে ছেলেটাকে কেউ কেউ ঝুলতে দেখেছে। আর রাইয়ের বয়সী কোনো মেয়েকে এই বাড়িতে থাকতে দেখতে পেলে ওই ছেলেটার প্রেত নাকি সেই মেয়েটাকে খুব বিরক্ত করতো, আর মেয়েটার শরীরে নানা জায়গায় হাত টাতো দিত। এরপর শঙ্করী রাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, তা রাইমা, তুমি এই নতুন বাড়িতে আসার পর থেকে তোমাকে অশরীরী কোনো ছেলে বিরক্ত করেনি তো এই 2 মাসের মধ্যে? শঙ্করী দেবীর মুখে এই কথা শুনে রাই ও সেই অশরীরী ছেলেটার সঙ্গে বিগত 2 সপ্তাহ ধরে কি কি লজ্জাজনক ঘটনা ঘটেছে সব কথা চেপে গিয়ে রাই মাথা নেড়ে নেতিবাচক উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে ছাদ থেকে নিচে নেমে আসে। রাইকে ওইভাবে চলে যেতে দেখে শঙ্করী মনে একটা অদ্ভুত সন্দেহের দানা বাঁধে। সে মনে মনে বলে, রাই মনে হয় ওর মা বাবার কাছ থেকে কিছু একটা তো লুকোচ্ছে। ওর চোখ মুখ দেখে আমার খুব একটা ভালো ঠেকলো না। অন্যদিকে শঙ্করী মুখে সিলিং এর সঙ্গে একটা ছেলেকে উল্টোভাবে ঝুলতে থাকার কথাটা শুনে কাকলির গত 4 দিন আগে সেই রাতের ঘটনাটার কথা মনে পড়ে যায়। কিন্তু সেই ঘটনার কথা শঙ্করীর সামনে প্রকাশ করে না, উল্টে বলে, না দিদি, আপনি যেমন যেমন কথা বলছেন আমরা তেমন কোনো অশরীরী ছেলের প্রেতাত্মাকে এই বাড়ির কোথাও উল্টোভাবে ঝুলতে দেখিনি। কাকলির মুখে এই কথা শুনে শঙ্করী বলে, না দেখলেই তো ভালো গো। না, এবার আমি নিচে যাই, বুঝলে? বর তো অফিসে বেরোবে, তাকে গিয়ে আবার খেতে দিতে হবে না। চলি গো। এই কথা বলে শঙ্করী নিচে চলে যায় আর কাকলি আবার বড়ি দিতে বসে। মনে মনে বলতে থাকে, আমি কি সত্যি সেদিন রাতে একটা ছেলেকে সিলিং থেকে উল্টোভাবে ঝুলতে দেখেছি, নাকি নাকি সবটাই আমার চোখের ভ্রম? কাকলির যখন মনে মনে এই কথা ভাবছিল, হঠাৎ নিচ থেকে ধূপ করে কি একটা জোরে আওয়াজ ভেসে আসতে কাকলি বড়ি দেওয়া থামিয়ে সঙ্গে সঙ্গে ছুটে দোতলায় নামতেই দেখে রাই তার ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। রাইকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কাকলি সঙ্গে সঙ্গে রাইয়ের দিকে ছুটে যায় আর রাইয়ের মাথাটা কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, কাকলি দেখলো তার প্রশ্নে রাই চোখ খুলে কোনো জবাব দিল না। কাকলি সঙ্গে সঙ্গে রাইকে নিয়ে একটা রিক্সা ভাড়া করে শীতলপুর গ্রামের সদর হাসপাতালের দিকে রওনা দেয়। মিসেস গুপ্ত, আপনার মেয়ে রাই 3 মাসের প্রেগনেন্ট। ডক্টর সান্যালের মুখ থেকে এই কথাটা শুনে কাকলির মাথায় আকাশ ভেঙে পড়ে আর রাই চিৎকার করে বলে ওঠে, না, এটা হতে পারে না। আপনি কি বলছেন? আমি প্রেগনেন্ট নই ডাক্তারবাবু, আপনি ভুল কথা বলছেন। কি সব বলছেন আপনি? রাইয়ের কথা শুনে ডাক্তার সান্যাল বলে ওঠে বেশ গম্ভীর গলায়, না, আমি ভুল কথা বলছি না, তোমার টেস্ট রিপোর্টই বলছে তুমি প্রেগনেন্ট। ডাক্তার সান্যালের মুখ থেকে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট কথাটা শুনে কাকলি এবারে খুব রেগে যায় আর রাইয়ের গালে 3-4টি ঠাস ঠাস করে চড় মারতে মারতে বলে, বল
বল আগে আমাকে। এই কথা বলতে বলতে রাইয়ের চুলের মুঠি ধরে হাসপাতাল থেকে টানতে টানতে কাকলি রায়কে বাড়িতে নিয়ে আসে। আর রাইয়ের বাবা শুভম বাবুকে সব কথা বলতেই শুভম রাইয়ের গালে এক থাপ্পড় মেরে বলে, রাই, তোকে আমি ছোটবেলা থেকে কি শিক্ষা দিলাম? আজ তুই এইরকম একটা লজ্জাজনক কাণ্ড করে বসলি। এরপর আমি সমাজে আর আমার স্কুলে কি করে মুখ দেখাবো বল তুই? রাই, আর বল তোর এই সন্তানের বাবা কে? তোর কলেজের কেউ? রাই শুভম বাবুর হাতে প্রচন্ড মারধর খেয়ে কাঁদতে কাঁদতে শুভম বাবুর পায়ের কাছে বসে বলে, না বাবা, আমার কলেজের বা টিউশন ক্লাসের কোনো ছেলে বন্ধুরা নয়, বিশ্বাস করো আমার কথা কেউ নয়। এই কথা বলে রাই তার এই নতুন বাড়িতে আসার পর থেকে বিগত 1.5 মাস ধরে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সেই সব ঘটনার কথা কাকলি ও শুভমকে সব খুলে বলতেই রাইয়ের মুখ থেকে সব ঘটনার কথা শুনে তাদের দুজনের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায় এবং দুজনের মুখের দিকে তাকায় দুজনে। আর রাইয়ের উদ্দেশ্যে দুজনে বলে, অশরীর এই ছেলের প্রেত তোকে প্রতি রাতে অত্যাচার করে, আর তুই সেটা আমাদের আগে বলিসনি কেন? শুভম ও কাকলির এই কথা শেষ হতেই বাড়ির সদর দরজায় কড়া নাড়ার শব্দ হয়। বাড়ির সদর দরজায় কড়া নাড়ার আওয়াজ হতেই শুভম কাকলির দিকে তাকিয়ে বলে ওঠে, এত রাতে আমাদের বাড়িতে এখন এই সময় কে এলো বলো তো? কাকলি চেয়ার ছেড়ে উঠে বাড়ির সদর দরজার দিকে যেতে যেতে বলে, দাঁড়ো দেখছি। এই কথা বলে কাকলি সদর দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখে শুভমের ছোট কাকা গিরিজাশঙ্কর বাবু হাসি হাসি মুখে দাঁড়িয়ে। কাকলিকে দরজা খুলতে দেখে শুভমের ছোট কাকা গিরিজাশঙ্কর বাবু কাকলির উদ্দেশ্যে বলে, বৌমা, তোমরা কেমন আছো বাড়ির সবাই? আমরা ভালোই আছি ছোট কাকা বাবু, আপনি? এই চলে যাচ্ছে বৌমা। দাদা মানে শুভমের বাবার মুখে শুভম নতুন বাড়ি কিনেছে শুনে তাই ছুটে চলে এলাম কলকাতা থেকে শীতলপুর গ্রামে শুভমের নতুন বাড়ি দেখার জন্য। আজ তা বাড়ির বাইরে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলবে? আমাকে তোমাদের নতুন বাড়ির ভেতর ঢুকতে দেবে না? গিরিজাশঙ্কর বাবুর মুখ থেকে এই কথা শুনে কাকলি খানিকটা লজ্জিত হয়ে মুখ নিচু করে বলে, হে মা, অনেকক্ষণ হয়ে গেল ছোট কাকা বাবু, আপনি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন আর আমি তা খেয়ালই করিনি। আসুন আসুন আসুন, বাড়ির ভিতরে আসুন। এই কথা বলে কাকলি সদর দরজার সামনে থেকে সরে দাঁড়াতেই শুভমের ছোট কাকা গিরিজাশঙ্কর বাবু শুভমের কেনা নতুন বাড়িতে পা দিতেই খানিকটা ছিটকে বাড়ির বাইরে বেরিয়ে আসে। গিরিজাশঙ্কর বাবুকে ওইভাবে ছিটকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে দেখে শুভম খানিকটা ভয়ে হকচকিয়ে গিয়ে বলে ওঠে গিরিজাশঙ্কর বাবুর উদ্দেশ্যে, ছোটকা, তোমার কি হলো? তুমি ওইভাবে ছিটকে বাড়ির বাইরে দাঁড়ালে, কিছু কি সমস্যা? শুভমের মুখে এই প্রশ্ন শুনে গিরিজাশঙ্কর বাবু আবার বাড়ির ভিতরে ঢোকে এবং বাড়ির ভিতরে চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিয়ে কাকলি ও শুভমের দিকে তাকিয়ে ওদের দুজনের উদ্দেশ্যে বেশ জোর গলায় বলে, এ তোরা কি বাড়ি কিনেছিস? এ বাড়ির ভিটে মাটি যে অভিশপ্ত। গিরিজাশঙ্কর বাবুর মুখ থেকে এই কথা শুনে শুভম বাবু খানিকটা ভয় পেয়ে যায় আর কাপা কাপা গলায় বলে, ও ছোটকা, এই তুমি কি বলছো? এই বাড়ির ভিটে মাটি অভিশপ্ত? কিন্তু কেন? এই বাড়িতে কি এমন আছে যে এই বাড়ির ভিটে মাটি অভিশপ্ত? শুভমের মুখে এই প্রশ্ন শুনে গিরিজাশঙ্কর বাবু শুভম ও কাকলির দিকে এক দৃষ্টিতে তাকায়, তারপর বলে, এ বাড়িতে এক কাম পিশাচের বসবাস আছে যে দীর্ঘদিন ধরে, আর সেই কাম পিশাচের দৃষ্টি যে তাদের মেয়ে রায়ের উপর পড়েছে, তাই না? গিরিজাশঙ্কর বাবুর মুখ থেকে এই কথা শুনে কাকলি ও শুভম একে অপরের মুখের দিকে তাকায়। দুজনে বলে ওঠে, আপনি জানলেন কি করে যে এক পিশাচের কুদৃষ্টি রায়ের উপর পড়েছে? শুভম ও কাকলির মুখ থেকে এই প্রশ্ন শুনে গিরিজাশঙ্কর বাবু ওদের দুজনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি হেসে বলে ওঠে, আমি সব বুঝতে পারি। তা তোদের মেয়ে রাই কোথায়? ওকে ডেকে পাঠা, ওর মুখ থেকে সব শুনি। ওই শয়তান কাম পিশাচ এতদিন ধরে ওর সঙ্গে কি কি কাণ্ড করেছে। গিরিজাশঙ্কর বাবুর কথা অনুযায়ী কাকলি রায়কে নিচে ডাকে আর রায় গিরিজাশঙ্কর বাবুর সামনে বসে। এই নতুন বাড়িতে প্রবেশ করার পর থেকে তার সঙ্গে ওই শয়তান পিশাচ কি কি কাণ্ড করেছে সব খুলে পড়ে এবং সব শেষে রায় গিরিজাশঙ্কর বাবুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, দাদু, আমার পেটে যে সন্তানটা আছে সেটা কোনো মানুষের সন্তান নয়। আমার মনে হয় ওই সন্তানটা ওই শয়তান পিশাচের। রায়ের মুখে এই কথা শুনে গিরিজাশঙ্কর বাবু বলে, রাইমা, তুমি সোজা হয়ে এই বিছানার উপর শুয়ে পড়ো দেখি। গিরিজাশঙ্কর বাবুর কথা মতো রায় বিছানার উপর সোজা হয়ে শুতেই গিরিজাশঙ্কর বাবু তার কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ থেকে একটা নীল রঙের উজ্জ্বল পাথর বের করে আনে। সেই পাথরটা রাইয়ের পেটের উপর চেপে ধরে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি একটা মন্ত্র জপ করতে থাকে। সেই মন্ত্রোচ্চারণে আওয়াজ কাকলি ও শুভমের কানে পৌঁছয় না
এরপর মন্ত্রোচ্চারণ শেষ হলে উনি ধীরে ধীরে চোখ খোলে। তারপর রাইয়ের পেটের উপর থেকে নীল পাথরটা সরিয়ে নিয়ে তার চোখের সামনে এনে পাথরটার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ ধরে কি সব যেন দেখে। তারপর নীরবতা ভেঙে বলে ওঠে, রাইটের কথাই বলেছি, ওর গর্ভে মানুষের সন্তান নেই, ওর গর্ভে ওই কাক পিশাচের সন্তান আছে এবং রাই এখন একটা বড় বিপদের মুখে আছে। ওকে যেভাবেই হোক ওই কাক পিশাচের কবল থেকে আমাকে বাঁচাতেই হবে, না হলে ওই কাক পিশাচ রাইকে মেরে ফেলবে। গিরিজাশঙ্কর বাবুর মুখ থেকে এই কথা শুনে শুভম কাঁদতে কাঁদতে রাইকে জড়িয়ে ধরে বলে, রাইমা, আমি তোকে ভুল বুঝেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। এই কথা বলে শুভম গিরিজাশঙ্কর বাবুর দিকে তাকিয়ে বলে, আচ্ছা ছোটকা, তুমি ওই কাক পিশাচের কবল থেকে রাইকে বাঁচাবে কি করে? শুভমের মুখে এই প্রশ্ন শুনে গিরিজাশঙ্কর বাবু বলে ওঠে, রাইকে ওই পিশাচের হাত থেকে বাঁচানোর আগে আমাকে আরো একটা খবর জানতে হবে শুভম। কি খবর জানবে তুমি ছোটকা? আমাকে এই বাড়ির অতীত সম্পর্কে জানতে হবে, আর তুই এই বাড়িটা কার কাছ থেকে কিনেছিস সেটা আমাকে জানতে হবে। তুই এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারবি তো শুভম? হ্যাঁ ছোটকা, অবশ্যই সাহায্য করতে পারবো। এই যে আমার মেয়ের জীবন মরণের ব্যাপার, তুমি চিন্তা করো না ছোটকা। কাল সকালেই আমি তোমাকে এই বাড়ির মালিক অনিমেষ বাবুর কাছে নিয়ে যাব। ওনার থেকেই তুমি এই বাড়ির অতীত সম্পর্কে সব তথ্য জানতে পারবে। রমা, দেখো তো দরজা খুলে এই সাত সকালবেলায় কে এলো। হ্যাঁ বাবা, দেখছি। এই কথা বলে রমা বাড়ির সদর দরজার সামনে গিয়ে দরজা খুলতেই দেখে দুজন লোক দাঁড়িয়ে আছে। একজন তার বাবার থেকে একটু বড়, আর একজন তার বাবার থেকে ছোট। দুজন অচেনা লোককে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রমা জিজ্ঞেস করে, আপনারা কে, কি চান? রমার প্রশ্ন শুনে শুভম বাবু বলে, নমস্কার, আমার নাম শুভম গুপ্ত। অনিমেষ বাবু বাড়ি আছেন? ওনার সঙ্গে আমাদের একটু জরুরি দরকার বলে আমরা ওনার সঙ্গে দেখা করতে এসেছি। শুভম বাবুর মুখ থেকে এই কথা শুনে রমা বলে, হ্যাঁ বাবা বাড়িতেই আছেন, আসুন ভিতরে আসুন আপনারা। এই কথা বলে রমা শুভম ও গিরিজাশঙ্কর বাবুকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই অনিমেষ বাবু বৈঠকখানার ঘর ছেড়ে বেরিয়ে আসতে আসতে বলে, এই রমা, কে এলো এই সাত সকালে? এই কথা বলতে বলতে অনিমেষ বাবু শুভম ও গিরিজাশঙ্কর বাবুর সামনে এসে দাঁড়াতেই শুভমকে দেখে অনিমেষ বাবু বলে ওঠে, আপনি এই সাত সকালে আমার বাড়িতে কোনো দরকারে কি এসেছেন? অনিমেষ বাবুর প্রশ্ন শুনে শুভম গিরিজাশঙ্কর বাবু মানে তার ছোটকার দিকে একবার তাকিয়ে নিয়ে বলে, হ্যাঁ, একটা দরকারে আমি আপনার কাছে এসেছি অনিমেষ বাবু। আপনার সাহায্য আমাদের ভীষণ রকম ভাবে প্রয়োজন। শুভমের মুখে এই কথা শুনে অনিমেষ বাবু বলে ওঠে, আমার কি সাহায্য আপনাদের প্রয়োজন বলুন, আমি সব রকম ভাবে আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। শুভম কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা অনিমেষ বাবু, ওই বাড়িটা তো আপনার ছিল, আপনি ওই বাড়িতে থাকাকালীন ওই বাড়িতে কোনো রকম দুর্ঘটনা ঘটেছিল কি আপনার পরিবারের সঙ্গে? শুভমের মুখে এই প্রশ্ন শুনে অনিমেষ বাবু একটু বিরক্ত ভরা কণ্ঠে বলে ওঠে, অর্থাৎ আপনি আমাকে এই প্রশ্ন করছেন কেন? কি হয়েছে কি? অনিমেষ বাবুর এই প্রশ্ন শুনে শুভম তখন তার মেয়ে রাইয়ের সঙ্গে গত 1 মাস ধরে কি কি ঘটনা ঘটেছে নতুন বাড়িতে গিয়ে ও এখন রাই কি পরিস্থিতির মধ্যে আছে সব কথা অনিমেষ বাবুকে খুলে বলতেই অনিমেষ বাবু শুভমের মুখ থেকে রাইয়ের সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব শুনে বেশ রাগত কণ্ঠে উনি বলেন, আপনার মেয়ে কি বিপদে পড়েছে আর ও এখন কি পরিস্থিতিতে আছে এইসব কথা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? আমি শুনে এখন কি করব? আমি আপনাকে এই বিষয়ে কোনো রকম সাহায্য করতে পারবো না, আর আমি ওই বাড়িতে থাকাকালীন কোনো দুর্ঘটনাও ঘটেনি। আমাকে বিরক্ত না করে আপনারা দুজন বরং এখান থেকে চলে যান। অনিমেষ বাবুকে এই ধরনের তাদের সঙ্গে অশ্রাব্য ব্যবহার করতে দেখে শুভম ও গিরিজাশঙ্কর বাবু যেই অনিমেষ বাবুর বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন, হঠাৎ পেছন থেকে একটা ক্লান্ত বিধ্বস্ত গলা শোনা যায়, আপনারা দয়া করে চলে যাবেন না, একটু দাঁড়িয়ে যান না, আপনাদের সঙ্গে আমার একটু কথা আছে। পেছন দিক থেকে একটা মহিলা কণ্ঠ পেয়ে শুভম ও গিরিজাশঙ্কর বাবু দাঁড়িয়ে পড়ে এবং পেছন ফিরে তাকাতেই দেখে বৈঠকখানার ঘরের মাঝখানে 50-51 বছরের এক রোগা ফর্সা মতো মহিলা দাঁড়িয়ে আছে। সেই মহিলার চেহারার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে উনি ভীষণ অসুস্থ, কারণ সেই মহিলার চোখ দুটো কোটরের মধ্যে ঢুকে গেছে, সেই সঙ্গে চোখের নিচে পুরো কালি জমে এসেছে। মাথার চুলগুলো অবিন্যস্ত, অর্ধেক চুল সাদা হয়ে গেছে। এছাড়া মহিলার গায়ে যেন এক ফোঁটাও মাংস নেই, কারণ শরীরের প্রত্যেকটা হাড় যেন শরীরের ভেতর থেকে উকি মারছে, আর শরীরের প্রত্যেকটা হাড় যেন গোনা যাবে। বৈঠকখানার ঘরের মাঝে রোগা ফর্সা মতো মহিলাটিকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভম জিজ্ঞেস করে, আপনি কে? শুভমের প্রশ্ন শুনে মহিলাটি মৃদু হেসে উত্তর দেয়, আমি ইন্দিরা, অনিমেষ বাবুর স্ত্রী। মহিলাটির পরিচয় পেয়ে শুভম বলে,
ও আচ্ছা, কিন্তু আপনি আমাদের দাঁড়াতে বললেন কেন? কিছু কি বলবেন? হ্যাঁ, কিছু বলার জন্যই আমি আপনাদেরকে দাঁড়াতে বলছি। বেশ, আপনি কি বলবেন বলুন। এরই মাঝে অনিমেষবাবু ইন্দিরাকে বাড়ির অন্দর থেকে বেরিয়ে আসতে দেখে তাকে বলে, আহা, তুমি আবার এই অসুস্থ শরীর নিয়ে ঘর থেকে আবার বাইরে বেরিয়ে এলে কেন? ডাক্তার তোমাকে বিছানা ছেড়ে উঠতে বারণ করেছে না? অনিমেষবাবুর কথা শুনে ইন্দিরা একটু গম্ভীর গলায় বলে ওঠে অনিমেষবাবুর দিকে তাকিয়ে, দরকার আছে বলেই বাইরে এসেছি, দরকার না থাকলে বাইরে আসতাম না। তুমি এখন চুপ করে দাঁড়াও, ওনাদের সঙ্গে আমার কিছু কথা আছে, সেইগুলো আমাকে বলতে দাও। এই কথা বলে ইন্দিরা, শুভম ও গিরিজাশঙ্কর ওদের দুজনের দিকে তাকিয়ে বলে, আসলে অনিমেষ আপনাদের মিথ্যে কথা বলেছে। আমরা ওই বাড়িতে থাকাকালীন আমাদের পরিবারে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, আর সেই দুর্ঘটনার কারণেই আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। ইন্দিরার মুখ থেকে এই কথা শুনে শুভম তার ছোট কাকার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে ইন্দিরার উদ্দেশ্যে বলে, আপনারা ওই বাড়িতে থাকাকালীন কি দুর্ঘটনা ঘটেছিল আপনি আমাদের সব খুলে বলুন না দয়া করে। বলছি সব বলছি, একটু সবুর করুন আপনি। এই কথা বলে ইন্দিরা ধীরে ধীরে তক্তাপোষের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে তক্তাপোষের উপরে বসে একটা ঢোক গিলে পূর্বে ওই বাড়িতে কি কি ঘটনা ঘটেছিল তা সব বলতে শুরু করে তাদেরকে। আজ থেকে 4 বছর আগে যে দুর্ঘটনা ঘটে ওই বাড়িতে, সেটা আমার ছোট ছেলে অর্ণবের সঙ্গে। ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর ওর বাবার কাছে বায়না করে, মানে আমার স্বামীর কাছে বায়না করে ও কলকাতা শহরে গিয়ে পড়াশোনা করবে। তাই অর্ণবের কথা মতো আমার স্বামী কলকাতা শহরে একটা নামজাদা কলেজে ওকে ভর্তি করিয়ে দেয়। অর্ণব কলকাতা শহরে নামজাদা কলেজে ভর্তি হওয়ার পর ওর জীবনটা বেশ ভালোই চলছিল জানেন। 1 বছর ধরে কলেজে গিয়ে ঠিক মতো পড়াশোনা করতো, আবার কলেজ থেকে ছুটি পেলে বাড়িতে আসতো, আবার বাড়ি থেকে ছুটি কাটিয়ে কলকাতায় চলে যেত। এইভাবে অর্ণবের বেশ ভালোভাবে এই দিনগুলো কাটছিল। কিন্তু এই কলকাতা শহরে পড়তে এসে আমার ছেলেটার জীবন কেড়ে নেবে, এই বা আগে থেকে জানতো বলুন? ইন্দিরা দেবীর এই কথা শুনে শুভমের ছোট কাকা গিরিজাশঙ্কর বাবু ইন্দিরা দেবীকে বলে, আচ্ছা ইন্দিরা দেবী, আপনার ছেলে অর্ণব কলকাতায় এসে কি এমন ঘটনা ঘটেছিল যে ওর জীবন কেড়ে নিল একেবারে? গিরিজাশঙ্কর বাবুর প্রশ্নে ইন্দিরা আবার বলতে শুরু করে, অর্ণব যখন 2nd ইয়ারে ওঠে তখন ওর সঙ্গে প্রীতি বলে একটা মেয়ের আলাপ হয়। প্রীতি বলে মেয়েটা ওর থেকে জুনিয়র ছিল, আর মেয়েটা সবে তখন 1st ইয়ারে ভর্তি হয়েছে। এই প্রীতি বলে মেয়েটি খুব বড় লোকের মেয়ে ছিল জানেন, আর মেয়েটির বাবা ছিল একজন বড় নামকরা উকিল। কলকাতা শহরের বুকে প্রীতির বাবার নাম ছিল অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ বসু। এই প্রীতি বলে মেয়েটির সঙ্গে আলাপ হওয়ার পর থেকে অর্ণবের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তনটা হলো, ও যখন 1st ইয়ারে পড়তো ও তখন ঘন ঘন বাড়ি আসতো, এসে থেকেও যেত। কিন্তু 2nd ইয়ারে ওঠার পর থেকে আর ওই প্রীতি বলে মেয়েটার সাথে আলাপ হওয়ার পর থেকে ও বাড়ি আসা একদম কমিয়ে দেয়। মাসে হয়তো একবার করে বাড়ি আসতো, আর একদিনের বেশি তো থাকতোই না বাড়িতে, পরদিন আবার কলকাতায় চলে যেত। আর ও যখনই বাড়িতে আসতো সবসময় ওই প্রীতি বলে মেয়েটার সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত থাকতো। এইভাবে বেশ কয়েক মাস কাটার পর প্রীতির বাড়ির লোক, মানে প্রীতির বাবা অর্ণবের কথা জেনে যায়, আর ওদের দুজনের মধ্যে যে একটা গভীর প্রেমের সম্পর্ক আছে সেই কথাটাও জেনে যায়। এবং প্রথমে ওদের দুজনের সম্পর্কটা মেনে না নিলেও পরে প্রীতির জোড়াজুড়িতে মেয়ের কাছে হার মেনে নেয় প্রীতির বাবা সমরেন্দ্র বাবু। কিন্তু প্রীতির বাবার পেটে যে এত শয়তানি বুদ্ধি ছিল তা আমরা জানতাম না। প্রীতির বাবা সমরেন্দ্র বাবু ওদের দুজনের সম্পর্ক জানার পর উনি একদিন আমাদের বাড়িতে আসেন এবং আমাদেরকে, আর বিশেষ করে অর্ণবকে বলে, আর শোনো বাবা অর্ণব, তোমরা এখন নিতান্তই ছেলে মানুষ, তাই আমি এখন তোমাদের বিয়েটা দিতে পারছি না। তুমি আগে কলেজ পাশ করে নিজের পায়ে দাঁড়াও, দ্বিতীয় আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুক ভালোভাবে, তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের 4 হাত এক করে দেব, এই কথা দিলাম। সমরেন্দ্র বাবুর এই প্রস্তাব শুনে অর্ণব আর আমরা তো বাড়ির সকলেই রাজি হয়ে যাই। এরপর অর্ণব ভালোভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ও ভালো সরকারি চাকরি পাওয়ার জন্য জোর কদমে পড়াশোনা করতে থাকে, আর সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। এরপরও কলকাতা শহরে গিয়ে কয়েকটা সরকারি চাকরির পরীক্ষাও দেয়। সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার পর কয়েক মাসের মধ্যে কলকাতায় একটা ব্যাংকের চাকরি পায় ঠিকই, কিন্তু সেটা ছিল কেরানির চাকরি। কিন্তু কেরানির চাকরি হলে কি হবে,
মাসের মাইনে বেশ ভালো ছিল। এরপর অর্ণব তার চাকরির খবরটা নিয়ে প্রীতির বাবা সমরেন্দ্রবাবুর কাছে যায়, কিন্তু অর্ণব ব্যাংকে কেরানির চাকরি পেয়েছে শুনে তাকে বলে, আমি একজন বড় উকিল হয়ে ব্যাংকের কেরানির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কিছুতেই দিতে পারবো না। তুমি অর্ণব আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও, আর আমার মেয়ে প্রীতির সঙ্গে তুমি আর যোগাযোগ রেখো না। এরপর যদি তুমি আমার মেয়ের সঙ্গে যোগাযোগ রাখো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। সমরেন্দ্রবাবুর এই অপমান সহ্য করতে না পেরে অর্ণব গ্রামে ফিরে আসে ঠিকই, কিন্তু ও আর ওই ব্যাংকের চাকরিটা করে না। এই ঘটনার 1 মাস পর কলেজের বন্ধুদের মুখ থেকে জানতে পারে প্রীতির বাবা নাকি প্রীতিকে অন্যত্র বিবাহ দিয়েছে এই 1 মাসের মধ্যে। প্রীতির অন্যত্র বিবাহ হয়েছে শুনে সেই খবরটা সহ্য করতে না পেরে ও পরদিন সন্ধেবেলায় আমাদের বাড়ির সবার অলক্ষ্যে গিয়ে ওই বাড়ির পেছনের বাগানের কোনায় যে ঝাঁকড়া বেলগাছটা আছে, ওই বেলগাছের গলায় দড়ি দিয়ে অর্ণব আত্মহত্যা করে। অর্ণব মারা যাওয়ার 3 মাসের মধ্যে আমরা ওই বাড়িটা ছেড়ে দিই, কারণ অর্ণবের স্মৃতি ওই বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আর আমি ওই স্মৃতি সহ্য করতে না পেরে ওই বাড়ি ছেড়ে দিই। ওই বাড়ি ছেড়ে দেওয়ার পর আমরা 3-4 বার ওই বাড়িতে ভাড়া বসি ঠিকই, কিন্তু কেউ ওই বাড়িতে টিকতে পারে না। সবাই ওই বাড়ি থেকে পালায়, আর যেসব ভাড়াটির ওই বাড়ি ছেড়ে পালিয়েছে তারা পরে আমাদেরকে এসে আপনাদের মতো একই কথা জানিয়েছে। আর তারা বলেছে তাদের বাড়ির কোনো যুবতী মেয়েকে দেখলেই নাকি ওই অশরীরী প্রেতাত্মা খুব বিরক্ত করে। আজ আপনার মেয়ে রাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে আপনার মুখে শুনে আমি আর ঘরে থাকতে না পেরে বাইরে বেরিয়ে এলাম, আর আপনাদেরকে সব খুলে বললাম ওই বাড়িতে অতীতে কি কি ঘটনা ঘটেছিল। ইন্দিরা দেবীর মুখ থেকে সবকিছু শুনে গিরিজাশঙ্করবাবু বলে, আমার মনে হয় ইন্দিরা দেবী আপনার ছেলে অর্ণবের প্রেতাত্মা এতদিন পর ওর প্রেমিকা প্রীতির মতো রায়কে ওই বাড়িতে দেখেছে বলে আর ওকে ভালো লেগেছে বলে ও পিছু নিয়েছে, আর ওরা এত বড় ক্ষতি করেছে। কিন্তু আপনার ছেলে এখন সাধারণ প্রেতাত্মার মধ্যে পড়ে না, ওই অতিরিক্ত আত্মাটা দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে থাকতে থাকতে পিশাচে পরিণত হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই পিশাচের আত্মার মুক্তির উপায় আমার জানা নেই, আর সেই ক্ষমতাও আমার নেই। আমি এখন ভাবছি ওই পিশাচের কবল থেকে আমার নিরীহ নাতনিটাকে কি করে বাঁচাবো। আমার নাতনির যা ক্ষতি আপনার ছেলে তো করেই দিয়ে গেছে, কিন্তু এখন কথা হচ্ছে আপনার ওই অতিরিক্ত পিশাচ ছেলের কবল থেকে আমার নাতনিকে বাঁচাবো এখন কি করে। গিরিজাশঙ্করবাবু যখন এই কথাগুলো বলছিল রাগে গড়গড় করতে করতে, তখন ইন্দিরা দেবী বলে, আপনার নাতনিকে আমার অতৃপ্ত পিশাচ ছেলের কবল থেকে একজনই এখন রক্ষা করতে পারে। ইন্দিরা দেবীর মুখ থেকে এই কথা শুনে গিরিজাশঙ্করবাবু লাফিয়ে উঠে বলে, কে রক্ষা করতে পারবে আমার নাতনিকে বলুন ইন্দিরা দেবী। এই শীতলপুর গ্রামের দক্ষিণ দিকে এই গ্রামের শ্মশান পথ, ওই শ্মশানে এক ওঝা থাকে। ওই ওঝার কাছে গেলে হয়তো আপনি ওনার থেকে কোনো সাহায্য পেতে পারেন। ইন্দিরা দেবীর মুখ থেকে ওঝার কথা শুনে গিরিজাশঙ্করবাবু বলেন, ওই ওঝার নাম কি ইন্দিরা দেবী? ওনার নামটা কি যেন হ্যাঁ মনে পড়েছে, ওনার নাম কালা ভৈরবনাথ ওঝা। উনি কালো দেখতে বলে ওনার নাম সবাই দিয়েছে কালা, ভালো নাম ভৈরবনাথ। ইন্দিরা দেবীর মুখ থেকে ওঝার নাম শুনে শুভম বলে ওঠে বেশ অনেকক্ষণ পর, শ্মশানের কোন দিকে গেলে ওনাকে পাবো? আপনি শ্মশানের ভিতর ঢুকে একটু হাঁটলেই শ্মশানের ভিতর ডান দিকে একটা বড় পুকুর দেখতে পাবেন। ওই পুকুরের পাশ দিয়ে হেঁটে গেলে পুকুরটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা বড় অশ্বত্থ গাছ দেখতে পাবেন। সেই গাছের উল্টো দিকে একটা মাটির কুঁড়ে ঘর পড়ে, সেই কুঁড়ে ঘরে ওই কালা ভৈরবনাথ ওঝা থাকেন। ইন্দিরা দেবীর মুখ থেকে কালা ভৈরবনাথ ওঝা শ্মশানের কোন জায়গায় থাকে সব কথা জেনে নিয়ে শুভম ও গিরিজাশঙ্করবাবু একটুও সময় নষ্ট না করে অনিমেষবাবুর বাড়ি থেকে বেরিয়ে শীতলপুর গ্রামের দক্ষিণ দিকের শ্মশানে রওনা দেয়। আর ওরা দুজন যখন শ্মশানের সামনে এসে পৌঁছয় তখন দুপুর আর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। এরপর ওরা দুজন শ্মশানের ভেতরে ঢুকে ইন্দিরা দেবীর পথ নির্দেশ অনুযায়ী শ্মশানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতেই দেখে শ্মশানের ডান দিকে সত্যি সত্যিই একটা বড় ঘাট বাঁধানো পুকুর আছে। সেই পুকুরের পাশে সত্যি সত্যিই একটা অশ্বত্থ গাছ আছে। সেই অশ্বত্থ গাছের সামনে দাঁড়াতেই ওদের দুজনের চোখে পড়ে ওই গাছের উল্টো দিকে এবং দেখে সত্যি সত্যিই একটা মাটির কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। আর ওই কুঁড়ে ঘরের জানলার ভেতর থেকে একটা হলুদ আলো দেখা যাচ্ছে। অশ্বত্থ গাছের উল্টো দিকে মাটির কুঁড়ে ঘরটা দেখে ওরা দুজনেই সেই দিকে এগিয়ে যায়
এগিয়ে গিয়ে শুভম একটু গলা খাকারি দিয়ে ডেকে ওঠে, ভিতরে কেউ আছেন? একটু বেরিয়ে আসবেন। কিছুক্ষণ ডাকার পর শুভম গিরিজাশঙ্কর বাবু দেখে ওই কুঁড়েঘরের ভেতর থেকে দীর্ঘ লম্বা কালো মতো পরনে কালো বস্ত্র পরিহিত একটা লোক বেরিয়ে এলো ত্রিশূল হাতে নিয়ে। তারপর ওদের দুজনের দিকে তাকিয়ে সেই লোকটি গম্ভীর গলায় বলে, আমি জানি তোরা কি বিপদে পড়ে আমার কাছে শরণাপন্ন হয়েছিস। কালা ভৈরবনাথ ওঝার মুখ থেকে এই কথা শুনে শুভম বলে, আপনি জানেন আমরা কি বিপদে পড়ে আপনার কাছে এসেছি? উনি তখন চোখ বন্ধ করে বলে, জানি ওই কাম পিশাচ। আমি থাকলে তোর মেয়ে রাইয়ের কোনো ক্ষতিও করতে পারবে না। ওই পিশাচের আত্মার মুক্তি যে আমার হাতেই লেখা আছে। শোন, আজ এক্ষুনি আমি তোদের বাড়ি যাব। তোর মেয়ে রাইকে রক্ষা করতে আমার যাওয়ার আগে কতগুলো জিনিস জোগাড় করে রাখতে পারবি তোর বাড়িতে? আমার যোগ্য করার সময় কাজে লাগবে। ভৈরবনাথ ওঝার কথা শুনে শুভম বলে, কি কি জিনিস লাগবে ঠাকুর মশাই? আপনি যদি বলে দেন ভালো হয়। বিবাহিতা মহিলার মরার সদ্য চিতার ছাই, আর কিছু না। ওঝার মুখ থেকে এই কথা শুনে শুভম বলে ওঠে, ঠাকুর মশাই বিবাহিতা মহিলার মরার সদ্য চিতার ছাই কোথা থেকে পাবে? শুভমের কথা শুনে ওঝা মৃদু হেসে বলে, ঠিক পাবি। বাড়ি যাওয়ার সময় সদ্য বিবাহিতা মহিলার চিতার ছাই জোগাড় করে রাখবি। তুই কিছু চিন্তা করিস না, এখন বাড়ি যা, আমি আসছি। কালা ভৈরবনাথ ওঝার কথা শুনে শুভম ও গিরিজাশঙ্কর বাবু এখান থেকে চলে আসে এবং ওরা যখন শ্মশান থেকে বেরিয়ে আসছিল, হঠাৎ ওদের চোখ যায় শ্মশানের বাঁ দিকে একটা কাঠের চিতার দিকে। সেই কাঠের চিতাটা অবশ্য তখন আগুনে জ্বলছিল না, জ্বালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ওদের দুজনের কাঠের চিতাটির দিকে চোখ যেতেই দেখে ওই চিতার উপর বিবাহিতা এক কম বয়সী মহিলার মৃতদেহ শোয়ানো আছে। বিবাহিতা মহিলার মরাটা দেখে ওরা থমকে দাঁড়িয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে সেই মহিলার দেহের পোড়া চিতার ছাইয়ের জন্য। এরপর ওদের সামনে সেই মৃত মহিলার দেহটা ধীরে ধীরে কাঠের চিতার উপর চলে ওঠে। তারপর এক সময় সেই মহিলার চিতা নিভে এলে তারা দুজনে ওই ধোঁয়া ওঠা পোড়া চিতার সামনে যায়। গিয়ে ওই মহিলার পোড়া চিতা থেকে কিছুটা পোড়া ছাই একটা লাল ছোট কাপড়ে বেঁধে বাড়িতে নিয়ে আসে। ওদের দুজনকে বাড়িতে ঢুকতে দেখে রাইয়ের মা কাকলি ছুটে আসে আর কাঁদতে কাঁদতে বলে, তোমরা তাড়াতাড়ি ওপরে চলো, দেখো রাই কেমন করছে যেন। ওকে দেখে আমার খুব একটা ভালো ঠেকছে না। কাকলির কথা শুনে ওরা দুজনে উপরে যায় আর রাইয়ের ঘরে গিয়ে দেখে রাই বিছানার উপর কাটা ছাগলের মতো ছটফট করছে আর উপরের দিকে তাকিয়ে অদৃশ্য কাউকে যেন চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দিন, আমি আপনার সঙ্গে যাব না। ছেড়ে দিন আমাকে, আমি আপনার সাথে যাব না, ছেড়ে দিন আমাকে। এছাড়া শুভম ও গিরিজাশঙ্কর বাবু যা দেখে তা দেখে ওদের দুজনের শরীরের মধ্য থেকে একটা হিমশীতল রক্তস্রোত বয়ে যায়। ওরা দুজন বিস্ফারিত নয়নে দেখে রাইয়ের পেটটা 8 মাসের গর্ভবতী মহিলাদের মতো অদ্ভুতভাবে ফুলে উঠেছে এই কয়েক ঘন্টার মধ্যে। আর ওর পেটে যে কেউ একজন আছে তা দেখেই বোঝা যাচ্ছে, কারণ রাইয়ের ফোলা পেটটা একবার উপরে আরেকবার নিচে নামা ওঠা করছে আপনা আপনি। রাইয়ের এই ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে শুভম ভয়ে গিরিজাশঙ্কর বাবুর হাত খামচে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ছোটকা, আমি রাইকে ওই পিশাচের কবল থেকে বাঁচাতে পারবো তো? শুভমের এই কথা শেষ হতেই শুভমের পেছন দিক থেকে কে যেন বলে উঠল, আমি থাকতে তোর মেয়ের কিছু হতে দেব না। পেছন দিক থেকে গম্ভীর গলা ভেসে আসতেই ওরা তিনজন তাকিয়ে দেখে কালা ভৈরবনাথ ওঝা এসে হাজির হয়েছে। এরপর উনি ঘরের মধ্যে ঢুকে রাইয়ের সামনে এসে দাঁড়ায়। তারপর তার কাঁধের কাপড়ের ঝোলা থেকে একটা ছোট কাচের বোতল বের করে আনে। তারপর এই কাচের বোতলের ছিপিটা খুলে ওই বোতলের ভেতর থেকে কিছুটা জল কোষ করে হাতে ঢেলে নেয় ভৈরবনাথ ওঝা। তারপর ওই জল রাইয়ের ফোলা পেটের ওপর ভালোভাবে ছিটিয়ে দিতেই রাইয়ের পেটটা যে আপনা আপনি অদ্ভুতভাবে ওঠানামা করছিল সেটা অদ্ভুতভাবে বন্ধ হয়ে যেতেই রাই যে কাটা ছাগলের মতো ছটফট করছিল ও ধীরে ধীরে কেমন যেন নেতিয়ে পড়ে। রাইকে নেতিয়ে পড়তে দেখে ওঝা শুভম ও গিরিজাশঙ্কর বাবুর উদ্দেশ্যে বলে, আপনারা এখন এই ঘর থেকে যান। আমার কার্য সম্পূর্ণ হলে আমি আপনাদের আবার ডেকে পাঠাবো। এখন শুধু আপনার মেয়ের সঙ্গে আপনার স্ত্রী থাকুক। কালা ভৈরবনাথ ওঝার নির্দেশ মতো শুভম ও গিরিজাশঙ্কর বাবু ঘর থেকে বেরিয়ে যায়। ওরা বেরিয়ে যেতেই ওঝা কাকলির দিকে তাকিয়ে বলে, আমি একটা দড়ি আর কালো কাপড় দিচ্ছি। আপনি আপনার মেয়ের চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিন।
আর দড়ি দিয়ে আপনার মেয়ের হাত পাগুলো ভালো করে বেঁধে দিন, যাতে ও আমার কাজ করার সময় ছটফট করতে না পারে। আর ওর চোখের সামনে কি কি ঘটনা ঘটছে সেইগুলোর যাতে সম্মুখীন না হয়। এরপর কালা ভৈরবনাথ ওঝার নির্দেশ মতো কাকুলি রাইয়ের চোখ ও হাতগুলো ভালো করে বেঁধে দেয়, সাথে পাও। বেঁধে দেওয়ার পর কালা ভৈরবনাথ ওঝা রাইয়ের বিছানার ঠিক সামনে যে ফাঁকা মেঝেটা ছিল, সেই মেঝের উপর কাঠকুটো সাজিয়ে গুছিয়ে একটা যজ্ঞবেদী তৈরি করে যজ্ঞ শুরু করে। বেশ দীর্ঘ সময় ধরে ওঝা যজ্ঞ করার পর শুভম কিছুক্ষণ আগে শ্মশান থেকে যে মৃত মহিলার চিতার পোড়া ছাই এনেছিল লাল কাপড়ে পুটলি করে বেঁধে, সেই লাল কাপড়ের ছাইয়ের পুটলিটা ওঝার হাতে নিয়ে সেই লাল কাপড়ের পুটলির দিকে তাকিয়ে বিড়বিড় করে তিনি কি একটা মন্ত্র জপ করে। তারপরে পুটুলির গায়ে বিষম তরল পদার্থ ছিটিয়ে নিয়ে সেই লাল চিতার ছাইয়ের পুটুলিটা ধরে রাইয়ের খোলা পেটের দিকে ছুঁড়ে মারতেই যা ঘটে তা হলো বড়ই অদ্ভুত ঘটনা। রাইয়ের পেটের ভেতর থেকে একটা কুণ্ডলি পাকানো কালো মতো ধোঁয়া বেরিয়ে এসে ওই লাল ছাইয়ের পুটুলির মধ্যে ঢুকে যেতেই ভৈরবনাথ ওঝা সঙ্গে সঙ্গে ওই পুটুলিটা একটা ছোট কাঠের বাক্সের মধ্যে বন্দি করে ফেলে। আর অন্যদিকে রাইয়ের খোলা পেটটা ধীরে ধীরে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে। রাইয়ের সঙ্গে যখন এই ঘটনাগুলো ঘটছিল, ঘরের মধ্যে তখন একটা তোলপাড় কাণ্ড চলছিল। অদৃশ্য কে যেন রাগে দুঃখে ঘরের মধ্যে সব জিনিসপত্র এই দিক ওই দিক ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। সেই সঙ্গে একটা চাপা গোমানির কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর ওই লাল ছাইয়ের পুটুলিটা ছোট কাঠের বাক্সের মধ্যে বন্দি করে ওটাকে তারা কাঁধের কাপড়ের ঝোলা ব্যাগে ঢুকিয়ে নিয়ে ওই কাপড়ের ব্যাগের ভেতর থেকে একটা কালো রঙের লম্বা সুতো বের করে আনে। এনে ওই কালো সুতোর সঙ্গে মন্ত্রপুত কয়েকটা লাল নীল সবুজ পাথর বেঁধে দেয়। তারপর ভৈরবনাথ ওঝা যজ্ঞবেদীর সামনে থেকে উঠে এসে ওই কালো সুতোয় বাঁধা পাথরের তাবিজটা রাইয়ের ডান হাতে বেঁধে দেয়। তাবিজটা হাতে বেঁধে দিয়ে কালা ভৈরবনাথ ওঝা কাকুলির দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলে, এই যে তোর মেয়ের হাতে কালো সুতোয় বাঁধা পাথরের তাবিজটা বেঁধে দিলাম, তুই সবসময় লক্ষ্য রাখিস ও যাতে হাত থেকে এই তাবিজটা না খুলে। যদি ও খুলে ফেলে এই তাবিজটা, তাহলে ওই পিশাচ আবার তোর মেয়ের জীবনে ফিরে আসবে আর তোর মেয়েকে তোর কাছ থেকে বরাবরের মতো নিয়ে যাবে। এখন আপাতত ওর জীবন থেকে সব বিপদ কেটে গেছে। আমি যাওয়ার আগে তোর বাড়ির চারদিকটা একবার বন্ধন দিয়ে যাব, যাতে ওই কাম পিশাচ এই গৃহের ভিতরে প্রবেশ করতে না পারে আর তোর মেয়েকে কোনোভাবে বিরক্ত না করতে পারে। ভৈরবনাথ ওঝার এই কথাগুলো শুনে কাকলি ভৈরবনাথ ওঝার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুরমশাই, আজ আপনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন বলে আমার মেয়েটা এই যাত্রায় বেঁচে গেল। ঠাকুরমশাই, এই যাত্রায় বেঁচে গেল। রাইয়ের জীবনে এই এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পর বেশ 5 বছর কেটে যায় রাইয়ের জীবনে। আর কোনো সমস্যা বা বিপদ দেখা দেয়। বেশ ভালোভাবেই নির্বিঘ্নে 5-5টা বছর কেটে গিয়েছিল। হঠাৎ একদিন বিকেল বেলায় রাই কোনো এক কলেজের বন্ধুর বাড়ি থেকে ফিরে এসে শুভম কাকলিকে বলে, মা, বাবা, তোমাদের একটা কথা বলবো, শুনবে? কি কথা বল রাই? রাই তখন ঢোক গিলে বলতে শুরু করে ধীরে ধীরে, হ্যাঁ, আসলে মা, আমার কলেজের সব বন্ধুরা না সিকিমে ঘুরতে যাচ্ছে সামনের মাসে। আমি যাবো মা ওদের সাথে ঘুরতে সিকিমে, প্লিজ মা। রাইয়ের মুখে সিকিম ঘুরতে যাওয়ার নাম শুনে কাকলি রেগে গিয়ে বলে, না না না, তোকে সিকিম যেতে হবে না, তোর বন্ধুরা যাচ্ছে, যা। কাকলির মুখে এই কথা শুনে রাইয়ের মনটা ক্ষুণ্ণ হলেও পরে বাবা মেয়ের জোড়াজুড়িতে কাকলি রাইকে বন্ধুদের সঙ্গে সিকিমে ঘুরতে যেতে দিতে রাজি হয়। রাই মা বাবার পারমিশন নিয়ে কলেজের বন্ধুদের সঙ্গে সিকিমে ঘুরতে যায়। কিন্তু রাই যে আর বাড়ি ফিরে আসবে না কোনোদিনও, তা শুভম কাকলি কোনোদিনও ভাবতে পারেনি। রাই সিকিম যাওয়ার 3 দিন পর 4 দিনের দিন সকালবেলায় শুভমবাবু বাড়ির বৈঠকখানার ঘরে বসে খবরের কাগজ পড়ছিল, আর কাকলি রান্নাঘরে দুপুরের রান্না করছিল। হঠাৎ সেই সময় বৈঠকখানার ঘরে শুভমবাবুর সামনে গোল কাঁচের টেবিলের উপর রাখা শুভমবাবুর ফোনটা বেজে উঠতেই ফোনের দিকে তাকিয়ে দেখে রাইয়ের কলেজের প্রিয় বান্ধবী রিভা ফোন করেছে। রিভার ফোনটা ধরতেই শুভমবাবু ফোনের ওপাশ থেকে শুনতে পায় রিভার কান্না মাখানো গলা।
তার কান্না মাখানো গলা ফোনের উপাস থেকে শুনতে পেয়ে শুভমবাবুর বুকটা ভয়ে থরাস করে ওঠে। সে নিজেকে কিছুটা সামলে নিয়ে তাকে বলে, এই রিভা তুই কাঁদছিস কেন? তোর বান্ধবী রাই ঠিক আছে তো? শুভমবাবুর এই কথা শুনে রিভা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, এই কথা বলতে বলতে রিভার গলাটা খানিকটা কেঁপে যায়। রিভার এই কথা শুনে শুভমবাবু উত্তেজিত হয়ে বলে ওঠে, সেই জায়গা থেকে রায়ের কি হয়েছে বল রিভা। সেই জায়গা থেকে পা ফসকে রায় খামে পড়ে যায় কাকু। ওর ডেড বডিটা এখনো খুঁজে পাওয়া যায়নি সেই খান থেকে। রিভার মুখ থেকে এই খবর শুনে শুভমবাবুর হাত থেকে ফোনটা পড়ে যেতেই কাকলি জিজ্ঞাসা করে ঠান্ডা গলায়, ওগো রিভা কি বললো? আমাদের মেয়ে রায়ের কি হয়েছে? কাকলির মুখে এই প্রশ্ন শুনে শুভম কাকলির দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, আমাদের মেয়ে রায় আর এই পৃথিবীতে নেই। ও চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেছে। শুভমবাবুর মুখে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনে কাকলি সেখানে ধপ করে পড়ে অজ্ঞান হয়ে যায়। রায় যেহেতু অপঘাতে মারা গিয়েছিল, সেহেতু রায়ের বাবা মা রায়ের 3 দিনের শ্রাদ্ধানুষ্ঠান করে। এই শ্রাদ্ধানুষ্ঠানের সন্ধ্যাবেলায় রায়ের মা কাকলি রায়ের রজনীগন্ধা মালা পরানো ছবিটা নিয়ে রায়ের ঘরের বিছানার উপরে রাখতে যায়। হঠাৎ চোখে পড়ে রায়ের ঘরের ড্রেসিং টেবিলের দিকে। কাকলির ড্রেসিং টেবিলের দিকে চোখ যেতেই কাকলির বুকটা ভয়ে ধরাস করে ওঠে। সে বিস্ফারিত দৃষ্টিতে যা দেখে তা হলো, আজ থেকে 5 বছর আগে কালা ভৈরবনাথ ওঝা রায়ের ডান হাতে যে কালো তাবিজটা বেঁধে দিয়েছিলেন, সেই কালো তাবিজটা ড্রেসিং টেবিলের উপরে রাখা। ড্রেসিং টেবিলের উপর রায়ের হাতে বাঁধা কালো তাবিজটা কাকলি হাতে তুলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, রায় থেকে যাওয়ার আগে এই তাবিজটা কোন হাত থেকে খুললো? খেয়াল করিনি তো।